ফ্রোজেন শোল্ডার হলে কিভাবে বুঝবেন আসলে পেশেন্ট মুভমেন্ট করতে গেলে রেস্ট্রিকশন হবে অ্যাজ ওয়েল অ্যাজ তার প্রচন্ড পেইন থাকবে। কাউকে যদি বলা হয় যে আপনি ঠিক আপনার পিছনের টাচ করেন, সে পারবে না বা কষ্ট হবে। অপোজিট ঠিক স্কাপুলা ধরতে বলি, তখন সে পারবে না। আবার যে বলি আপনি নেকটাকে এইভাবে ধরেন, পারবে না। সে চুল আশ্রাতে যায়, তখন সে পারবে না। যারা জ্যাকেট পরতে যায়, পুরুষ বা মহিলা যে হোক, তখন তারা পারছে না। প্যান্টের পকেটে যখন তারা মানি ব্যাগ রাখতে যায়, ইটস সো মাচ ডিফিকাল্ট, কারণ এখানে তাদের কতগুলো মুভমেন্ট লস হয়। ফ্রোজেন শোল্ডার হওয়ার আগে অবশ্যই তার পূর্ব শর্ত হলো রোগটা নির্ণয় করা। আসলে কি ফ্রোজেন শোল্ডার? যদি ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে, ট্রিটমেন্ট ইজ ভেরি ইজি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তারপরে আমরা আসলে আরও ভালো থাকার জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টপিকটা আপনাদের সাথে নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার বা কাঁধে ব্যথা। দেখেন, ফ্রোজেন শোল্ডারে আসলে আমরা লক্ষ্য করেছি যে অনেকেই আসলে সাফার করে থাকে, এবং এই ফ্রোজেন শোল্ডার হলে কিভাবে বুঝবেন আসলে? এখানে যেটা হয় সেটা হচ্ছে যে জয়েন্টে পেইন এবং স্টিফনেস হয়ে যায়। শোল্ডার জয়েন্ট, দিস ইজ শোল্ডার জয়েন্ট, এখানে প্রচণ্ড পেইন থাকবে এবং স্টিফনেস হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, এটা কি একবারেই ডেভেলপ হয়? না, এটা 3টা স্টেজ রয়েছে। প্রথমে যে স্টেজটা, সেটাকে আমরা বলি ফ্রিজিং স্টেজ, অর্থাৎ প্রচণ্ড পেইন থাকবে পেশেন্টের, এবং পেইনের জন্য কিন্তু সে মুভমেন্ট করতে চাইবে না। তার মুভমেন্ট আছে, অর্থাৎ যদি প্যাসিভলি কেউ করিয়ে দেয়, মুভমেন্ট ফুল থাকবে হয়তো বা অনেকটাই ফুল থাকবে, কিন্তু প্রচণ্ড পেইন থাকবে এবং পেইনের জন্য পেশেন্ট কিন্তু মুভমেন্ট করতে চাইবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ফ্রিজ হয়ে যায়, ফ্রিজিং ফ্রোজ, অর্থাৎ স্টিভ হয়ে যাবে। এক্ষেত্রে স্টিভ হবে, অর্থাৎ পেশেন্ট মুভমেন্ট করতে গেলে রেস্ট্রিকশন হবে অ্যাজ ওয়েল অ্যাজ তার প্রচণ্ড পেইন থাকবে এবং অল ডিরেকশনাল পেইন। পেশেন্ট এসে আমাদের কাছে কমপ্লেন করে যে তার ডেইলি যে অ্যাক্টিভিটিসগুলি সেটাতে করতে পারছে না। এটার মূল কারণ কিন্তু আসলে তার এই যে জয়েন্টের যে স্ট্রাকচার, এটা চেঞ্জ হয়। এখন প্রশ্ন হচ্ছে, কেন হচ্ছে এটা? আমরা ফ্রোজেন শোল্ডারকে সাধারণত দুটো ভাগে ভাগ করে থাকি, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারি যেটা হয় সেটা হলো স্পন্টেনিয়াস। আমরা বলি যে এখানে আমাদের জয়েন্টে দুটো স্ট্রাকচার রয়েছে, একটা হচ্ছে ক্যাপসুল আর একটা হচ্ছে সাইনোভিয়াল শিট। আমরা যদি এমআরআই করি, এই জয়েন্টটার একটা এমআরআই করলে আমরা দেখতে পাবো যে এটা রক্তিম বর্ণ লাভ করেছে বা রক্তিম বর্ণ হয়ে গেছে। এই যে রক্তিম বর্ণ, এটাকে আমরা বলি ইনফ্লামেশন। এই ইনফ্লামেশনের কারণে প্রচণ্ড পেইন নিয়ে পেশেন্ট আসলে কষ্ট পায়, এবং দীর্ঘদিন এটা নিয়ে আসলে তারা হয়তো বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের সম্মুখীন হয়। সেই ব্যাপারটা আমরা সামনে আলোকপাত করব। আর তৃতীয়ত হচ্ছে যে রিকভারি বা স্পন্টেনিয়াস। দেখা যায় একটা নির্দিষ্ট সময় পরে ট্রিটমেন্ট অথবা উইদাউট ট্রিটমেন্টে এটা স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যায়। যদি ট্রিটমেন্ট করা হয়, তাহলে তার সাফারারটা অনেকটাই কমে যায়, হয়তো তার ব্যথা মুক্ত সে জীবনযাপন করতে পারে। আর যদি সে ট্রিটমেন্ট না করে, তাহলে এটা নিয়ে অনেক সময় আমাদের যে রিসার্চ বলছে যে অনেকে 3-4 বছর পর্যন্ত কিন্তু সাফারার হয়। তো আমরা এখন দেখব আসলে এই ফ্রোজেন শোল্ডারে আসলে যদি আমরা টেস্ট করতে যাই, বা আমরা কীভাবে বুঝবো যে আমার আসলে ফ্রোজেন শোল্ডার হয়েছে। কারণ অনেক পেশেন্টই আসে এই কাঁধে ব্যথা নিয়ে, কিন্তু তারা আসলে জানে না, বা অনেক সময় ডায়াগনোসিসটা, রোগটা নির্ণয় হয় না যে আসলে কি কারণে আসলে এইটা ডেভেলপ করে। আমরা যদি একেবারে ব্রড হেডলাইনে ভাগ করি, তাহলে আমরা কতগুলি কারণ খুব অবভিয়াসলি দেখতে পাই। যেমন যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফ্রোজেন শোল্ডারটা খুব বেশি, এবং তাদের এই কোর মরবিডিটি থাকার জন্য, অর্থাৎ আগে থেকে তাদের যে ডায়াবেটিস এটা যদি থেকে থাকে, এটা কিন্তু তার ডায়াবেটিস যখন তার মানে লেভেলটা যখন খুব বেশি হয়ে যায়, ব্যথার তীব্রতা তখন বেড়ে যায়। আরেকটা হতে পারে, সেটা হচ্ছে যে আমাদের এখানে কতগুলি মাসেলস আছে, যেটাকে আমরা বলি রোটেটরি কার্ভ মাসেল। এটা ইনজুরি বা ইনফ্লামেশনের কারণে অনেক সময় ব্যথা হতে পারে, তখন মুভমেন্ট করতে খুব কষ্ট হবে। সেকেন্ড থিং হচ্ছে যে কোনো কারণে যদি আগে অ্যাক্সিডেন্টাল হয়, ট্রমাটিক কোনো কেস থাকে, সেখান থেকে কিন্তু ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে। ফোর্থ হচ্ছে যদি কোনো সার্জারি থাকে আগে থেকে, সেখান থেকেও কিন্তু ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে। অনেক সময় নেকের সার্জারি থেকেও কিন্তু অনেক সময় ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করে। কারো কারো ক্ষেত্রে খুব অবাক করা কাণ্ড, যে অনেক সময় দেখা যায় পরে যে রিস্ট জয়েন্টে কলিস ফ্র্যাকচার হয়েছে, অথবা অ্যালবোতে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হয়েছে, অথবা যে কোনো কারণে হিউমারাসের ফ্র্যাকচার হয়েছে, এই কারণে অনেক সময় এই যে কলার অফ কাফ সিলিং থাকার কারণে দেখা যাচ্ছে দীর্ঘদিন পরে ইমোবিলিটি থাকার কারণে, যেটা বলি ইমোবিলাইজেশন, এই যে দীর্ঘদিন থাকে 1.5 মাস বা 21 দিন কারো কারো ক্ষেত্রে, তখন দেখা যায় এই জয়েন্টের মুভমেন্ট না হওয়ার জন্য অনেক সময় কিন্তু তার স্টিফনেস গ্রো হয়। এই স্টিফনেস থেকে আলটিমেটলি তার ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করে। আমরা আসলে নর্মালি কীভাবে বুঝবো আসলে? সেটা হচ্ছে যে কেউ যদি কাউকে যদি বলা হয় যে আপনি ঠিক
ঠিক আপনার পিছনের এই এটা স্ক্যাপুলা আমরা বলি, পিছনে চ্যাপ্টা একটা হাড় আছে, এটা টাচ করেন সে পারবে না বা কষ্ট হবে। অপোজিট ঠিক স্ক্যাপুলা ধরতে বলি তখন সে পারবে না। আবার যে বলি আপনি নেকটাকে এইভাবে ধরেন, পারবে না। যদি সে কাম্বিং বা হেয়ারিং করতে যায়, মানে সে চুল আঁচড়াতে যায়, তখন সে পারবে না। অনেক সময় যারা মহিলা তারা যখন ব্রা পরতে যায় তখন কিন্তু তাদের অনেক কষ্ট হয়, বা যারা জ্যাকেট পরতে যায় পুরুষ বা মহিলা যে হোক, তখন তারা পারছে না। প্যান্টের পকেটে যখন তারা মানি ব্যাগ রাখতে যায়, দিস ইজ সো মাচ ডিফিকাল্ট, কারণ এখানে আর তাদের কতগুলো মুভমেন্ট লস হয়, বিশেষ করে তার এক্সটার্নাল রোটেশন অর্থাৎ বাহিরের এই মুভমেন্টটা লস হয়, ভিতরে আমরা বলি মিডিয়াল রোটেশনে লস হয়, এবং তার যেটা হচ্ছে যে ফ্লেকশন, এটা অনেক সময় লস হয়, এবং অ্যাবডাকশন। এই জন্য আমরা কিন্তু এই 3 ফাংশনাল টেস্ট করেই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে তার ফ্রোজেন শোল্ডার হয়েছে কিনা। তার মানে হচ্ছে ফ্রোজেন শোল্ডার হওয়ার আগে অবশ্যই তার পূর্ব শর্ত হলো রোগটা নির্ণয় করা, আসলে কি ফ্রোজেন শোল্ডার। যদি ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে, ট্রিটমেন্ট ইজ ভেরি ইজি। আজকের আমাদের সেই প্রতিপাদ্য আসলে বিষয় হচ্ছে যে ফিজিওথেরাপি ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে যে অত্যাধুনিক ফিজিওথেরাপি ট্রিটমেন্ট বা মডার্ন ট্রিটমেন্ট কি আছে। এক্সিলেন্ট। দেখেন আমাদের অনেক ট্রিটমেন্ট মেথড আমরা দেখেছি যে অনেক সময় অনেক স্টেরয়েড ইনজেকশন দিচ্ছে, তাতে ব্যথা হয়তো থেমে থাকছে কিন্তু ব্যথা যাচ্ছে না। আবার কেউ পেন কিলার খাচ্ছে, ব্যথা কিছুটা কমে থাকছে কিন্তু যাচ্ছে না। কারণ কি? কারণ দেখেন এখানে ব্যথা কিন্তু আসলে তার এখানে অসুখ না, এখানে যে কারণে হচ্ছে আমি একটু আগে বলেছি যে এখানে ক্যাপসুলটা শিং করে। আমরা যখন মুভমেন্ট করি দেখেন আমাদের মুভমেন্টের সাথে সাথে আমাদের এই যে ক্যাপসুলটা যে স্ট্রেচ করে রাবারের মতো, কিন্তু যাদের এই ফ্রোজেন শোল্ডার হয়ে যায় তাদের যে ক্যাপসুলটা আছে এটা কিন্তু শিং করার পরে যখন মুভমেন্ট করে এটা কিন্তু আর মানে লেন্দিনিং হয় না, স্ট্রেস হয় না, ফুল স্ট্রেসফুল না হওয়ার জন্য ফুল মুভমেন্ট হচ্ছে না। তাহলে কাজটা কি? ভেরি সিম্পল। এখানে কিন্তু কোনো মেডিসিন বা কোনো অপারেশন অন্যান্য যে কোনো ট্রিটমেন্ট আছে তার চেয়ে সবচেয়ে বেস্ট এবং মডার্ন ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি। জাস্ট সিম্পল। আপনি যদি ক্যাপসুলটাকে স্ট্রেস করে দিতে পারেন, এনাফ। কারণ হচ্ছে এখানে ব্যথাটা কেন হচ্ছে, ব্যথাটা যে কারণে হচ্ছে সেটা হচ্ছে এখানে মুভমেন্ট না করার জন্য এখানে সার্কুলেশন ইনক্রিজ হচ্ছে না, আর সার্কুলেশন ইনক্রিজ না হওয়ার জন্য এখানে নিউট্রিশন পৌঁছছে না, আর নিউট্রিশন না পৌঁছার কারণে এখানে কিন্তু সার্কুলেশনের সাথে যে অক্সিজেন সাপ্লাই সেটাও কিন্তু সাফিসিয়েন্ট হচ্ছে না, যার জন্য টিস্যুগুলি কিন্তু দেখা যায় আস্তে 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 নেক্রোস্ট হয়ে যায়, যেটা প্রথমে আমরা বলি ইসকেমিক কন্ডিশন, পরে নেক্রোসিস পর্যন্ত চলে যায়, এবং আস্তে আস্তে একেবারে লাস্ট স্টেজে অনেক সময় অ্যাট্রোফি হয়ে যায় এবং মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। অর্থাৎ একসময় দেখা যায় সে রেঞ্জ অফ মোশন তো নাই, অ্যাজ ওয়েল অ্যাজ তার মাসেল পাওয়ার যেটা আছে, মাসেলের যে শক্তি সেটাও কিন্তু আস্তে আস্তে ডিমোশন হতে থাকে। তাহলে ট্রিটমেন্ট কিন্তু খুব সিম্পল, যে আপনি যদি ফ্রোজেন শোল্ডার হয়ে থাকবে তাহলে আধুনিক চিকিৎসা ফ্রোজেন শোল্ডারের সেটা খুব স্ট্রংলি আমরা এখন বলতে চাচ্ছি একেবারে লেটেস্ট যেটা, সেটা হচ্ছে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন। যাদের আজই ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে তাদের ক্ষেত্রে খুব সিম্পল, অল্প দিনে অর্থাৎ কয়েকটা সপ্তাহ, আমরা বলি যে 1 থেকে 3 সপ্তাহ ফিজিওথেরাপি দিলেই অনেকটা তার লাভবান হয়। এবং যাদের ক্ষেত্রে দীর্ঘদিনের হয়ে গেছে তাদের ক্ষেত্রে হয়তো একটু সময়টা বেশি লাগতে পারে। আমি একটি মেসেজ দিতে চাচ্ছি, যদি ফ্রোজেন শোল্ডার আপনার ডায়াগনোস হয়েই থাকে তাহলে আসলে অন্য কোনো দিকে যাওয়ার দরকার নাই, কোনো ঔষধ খাওয়ার দরকার নাই, কারণ ঔষধে আপনাকে আসলে কোনো দিনই এটা থেকে যে ক্যাপসুলটা আছে এটা কোনো দিন স্ট্রেচিং করবে না, লেনদেনিং করবে না, এবং ফিজিওথেরাপির মাধ্যমে জাস্ট আপনি যদি স্ট্রেচিং করে দিতে পারেন তাহলে এর থেকে সম্পূর্ণ উত্তরণ সম্ভব। আশা করি ফ্রোজেন শোল্ডার বা কাঁধে ব্যথা যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য আমাদের একটাই স্লোগান, ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি অ্যান্ড ফিজিওথেরাপি। আশা করি বুঝতে পেরেছেন, এবং সেক্ষেত্রে লাস্ট টিপসটা হচ্ছে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে তার অ্যাডভাইস মতে, তার প্রেসক্রিপশন অনুযায়ী আপনি একদিন শিখে নেন, প্রয়োজনে আপনি বাসায় করেন, তা তো কিন্তু হবে। এমনটি নয় যে আপনাকে এসে হসপিটালে মানে ভর্তি হতে হবে, চিকিৎসা করতে হবে, এটা লেন্দি প্রসেস থাকে না। এমনটি হতে পারে যে আপনি ফ্রোজেন শোল্ডার খুবই ইনিশিয়াল স্টেজ, একটা অ্যাডভাইস এবং সেই অনুপাতে আপনি বাসায় করলেও এ থেকে উত্তরণ সম্ভব। তো আজকে এই পর্যন্তই। তাহলে আশা করি আমার সংক্ষিপ্ত ফ্রোজেন শোল্ডার সম্পর্কে যে স্পিচ সেটা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা অন্য কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।